একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আবার আর্থিক বিবরণী নিয়ে অনলাইন ক্লাস আজকে আবার কিছু শিখব। তো আজকে আমি তো গত ক্লাসে তোমাদের সাথে কিছু সমন্বয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে সেই ধারাবাহিকতায় আমরা আরও কিছু সমন্বয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের রেওয়া মিলের খুব গুরুত্বপূর্ণ কিছু সমন্বয় আছে, সেটা হচ্ছে আমাদের পণ্যের দুর্ঘটনাজনিত ক্ষতি। অর্থাৎ কখনো কখনো আমাদের পণ্য আগুনে পুড়ে বিনষ্ট হয়ে যায়, কখনো পানিতে নষ্ট হয়ে যায়। তো এই জাতীয় যে সমন্বয়গুলো রেওয়া মিলের থাকে, এই সমন্বয়গুলোকে আজকে আমরা একটু সাধন করা শিখব। ঠিক আছে? তো মনে রাখবা, আমাদের পণ্যের দুর্ঘটনাজনিত ক্ষতির আমাদের পণ্যের যে দুর্ঘটনাজনিত ক্ষতি ঘটে দুর্ঘটনাজনিত যে ক্ষতিটা হয়, এই জিনিসটা একটা কমন কাজ আমাদের আছে। মনে রাখবা, কমন কাজটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পণ্য ক্রয় থেকে বাদ যাবে। এইটা মনে রাখবা, এই একটা কাজ। সম্পূর্ণ পণ্যটাই আমাদের ক্রয় থেকে বাদ যাবে, যতটুকু পণ্য আমাদের বিনষ্ট হয়েছে। আর এই ক্ষতিটার একটা অংশ বীমা কোম্পানি দিবে। যদি আমরা কোনো বীমা দাবি পেয়ে থাকি, বীমা দাবি পেলে বা আশ্বাস পেলে, এটা আমাদের সম্পদ। আর বীমা দাবি না পেলে এটা আমাদের ক্ষতি, অর্থাৎ অপরিচালন ব্যয়ে গিয়ে বসবে। এই হলো আমাদের দুর্ঘটনাজনিত পণ্যের দুর্ঘটনাজনিত আমাদের মূল কাজ। আবারও খেয়াল করো, আমার যে পরিমাণ পণ্যই নষ্ট হবে না কেন, পুরো পণ্যটা আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় ক্রয় থেকে মাইনাস করে দিব। এইটা হচ্ছে আমি আমার ক্রয়কে সংশোধন করলাম, যে আমি মুনাফা সহ বিক্রয়ের উদ্দেশ্যে যে পরিমাণ পণ্য ক্রয় করলাম, তার মধ্য থেকে এই পরিমাণ পণ্য তো আর আমি মুনাফা সহ বিক্রি করতে পারছি না। এই পণ্যটুকু আমার নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার ক্রয়ের উদ্দেশ্য ব্যাহত হয়েছে, যার কারণে আমি ক্রয় থেকে বাদ দিলাম। এখন এই ক্ষতিটার কখনো কখনো আমার পণ্যের যদি বীমা করা থাকে, আমার দুর্ঘটনার জন্য যদি বীমা করা থাকে, যতটুকু বীমা দাবি আমি পাব, বীমা কোম্পানি আমাকে যতটুকু ক্ষতি পূরণের আশ্বাস দিয়ে থাকবে, ততটুকু আমি বীমা কোম্পানির নিকট পাওনা থাকব। ওইটুকু হচ্ছে আমার সম্পদ। আর বীমা কোম্পানি যতটুকুর দায়িত্ব গ্রহণ করবেন না, ততটুকুই কিন্তু আমার জেনুইন ক্ষতি। তাহলে যদি বীমা কোম্পানি সম্পূর্ণটা দায়িত্ব নিয়ে যায়, তাহলে আমার 1 টাকাও ক্ষতি নেই, পুরোটাই আমার চলতি সম্পদ। আর যদি বীমা কোম্পানি আমার একটু দায়িত্ব গ্রহণ না করে পণ্যের, সেক্ষেত্রে আমার পুরোটাই ক্ষতি, আমার কোনো চলতি সম্পদ নেই। বীমা কোম্পানি যদি একটা অংশের দায়িত্ব নেয়, আরেকটা অংশের দায়িত্ব না নেয়, যতটুকু অংশের দায়িত্ব নিবে ততটুকু আমার চলতি সম্পদ, যতটুকু অংশের দায়িত্ব নিবে না ততটুকু হচ্ছে আমার ক্ষতি। তবে সেটা হচ্ছে বীমা কোম্পানির দায়িত্ব নেয়া না নেয়া, তারা দায় স্বীকার করা না করার উপরে নির্ভর করবে। বাট ক্রয় থেকে মাইনাস করতে গিয়ে আমাদের কোনো সুযোগ নেই, যে আমরা এখানে কোনো আমরা আমাদের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আমরা ক্রয় থেকে পুরোটাই মাইনাস করতে হবে, এখানে আমাদের কোনো আপোষ নেই। এই হলো একটা কাজ। আমরা অনেকেই, তোমরা বা আমরা অনেকেই না বুঝে না শুনে পণ্যের যদি অস্বাভাবিক কোনো ক্ষতি হয়ে যায়, দুর্ঘটনাজনিত কোনো ক্ষতি হয়ে যায়, তখন আমরা একটা কাজ করতে চাই। কাজটা হচ্ছে কি, যে আমরা ধরেই সমাপনী মজুত পণ্য থেকে ওই পরিমাণ পণ্যকে মাইনাস করতে চাই। বিষয়টা আসলে ঠিক না। সমাপনী মজুত পণ্য থেকে আমি মাইনাস করব কি করব না, এইটা ডিপেন্ড করবে আমার সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার পরে যদি এই দুর্ঘটনাটা ঘটে, তাহলে আমাকে সমাপনী মজুত পণ্যটা আবার কাউন্ট করতে হবে।
আবারও বলি, আমি সমাপনী মজুত পণ্য গণনা করার পরে যদি আগুন লাগে বা দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু আমি সমাপনী মজুত পণ্যকে সংশোধন আবার করতে হবে। সেই ক্ষেত্রে আমি সমাপনী মজুত পণ্য থেকে এটাকে মাইনাস করতেই পারি। কিন্তু যদি আমার দুর্ঘটনা ঘটার পরে সমাপনী মজুত পণ্য আমি মূল্যায়ন করি, সেই ক্ষেত্রে আমি আমার দুর্ঘটনাজনিত পণ্য বাদ দিয়েই তো সমাপনী মজুত পণ্য কাউন্ট করেছি, তখন আমাকে আর সমাপনী মজুত পণ্য থেকে মাইনাস করতে হবে না। সো সমাপনী মজুত পণ্য থেকে মাইনাস করা না করা হচ্ছে একটা অপশনাল ব্যাপার। এটা একটা ঐচ্ছিক ব্যাপার যে আমি করব আবার করব না, কখন করব কখন করব না এটা ঘটনা সাপেক্ষে করবে, আমি করতেও পারি নাও করতে পারি, এটার মধ্যে আমার একটা শর্ত জড়িত আছে। বাট এই কাজটুকুর মধ্যে আমার কোনো ছাড় নাই। এইটাই হচ্ছে কিন্তু আমার পণ্যের দুর্ঘটনার মেইন কাজ হচ্ছে এইটা। আর সমাপনী মজুত পণ্যের সাথে যেটাকে আমরা প্লাস মাইনাস করি, এইটা হচ্ছে আমার আসলে একটা অপশনাল কাজ। এইটা আমার কম্পালসারি, এইটা আমাকে করতেই হবে। ওইটা আমি করতেও পারি নাও করতে পারি। যদি সমাপনী মজুত পণ্য গণনা করার পরে দুর্ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমি সমাপনী থেকে মাইনাস করব। আর যদি না করে তাহলে আমি সমাপনী থেকে মাইনাস করব না। আর একটা জিনিস আমি জানি যে সমাপনী মজুত পণ্য আমরা আর্থিক বিবরণীর যে অংশগুলো আছে, আমরা আর্থিক বিবরণীর অংশগুলো করতে গেলে আমাদের সমাপনী মজুত পণ্যের সাথে সাক্ষাৎ হয় 2 বার। বিক্রিত পণ্যের ব্যয় যখন আমরা নির্ণয় করতে যাই, তখন আমাদের সমাপনী মজুত পণ্য থেকে একবার আমাদের সমাপনী মজুত পণ্যের সাথে একবার দেখা হবে। আবার যদি আমরা যখন চলতি সম্পদ নির্ণয় করতে যাই, তখন আমাদের সাথে সমাপনী মজুত পণ্যের আরেকবার দেখা হয়। অর্থাৎ আমরা সমাপনী মজুত পণ্য থেকে সমাপনী মজুত পণ্যকে আমরা 2 বার কাউন্ট করতে হয়। একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে একবার, আবার আমাদের চলতি সম্পদ লেখার সময় একবার। তো সমাপনী মজুত পণ্যের সাথে আমি যে ট্রিটটা করব, যে বিহেভটা আমার করার এই দুর্ঘটনাজনিত ক্ষতি নিয়ে, শুধু এইটা না, মনে রাখবা আর্থিক বিবরণী করতে গেলে সমাপনী মজুত পণ্যের সাথে তোমার যে কোনো কাজ যদি করতে হয়, যেহেতু তার সাথে তোমার 2 বার সাক্ষাৎ হবে, তুমি কাজটা 2 বার করবা। যেখানেই দেখা হবে সেখানেই করবা। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় একবার মাইনাস করবা, আবার চলতি সম্পদে একবার মাইনাস করবা। আজকের পর থেকে স্পষ্ট ভাষায় জেনে নাও, সমাপনী মজুত পণ্যের সাথে কোনো সমন্বয় সাধন করা মানে মুখস্থ একেবারে মাথায় বসিয়ে নাও 2 বার। এইটা যেন আর বলতে না হয় যে বিক্রিত পণ্যের ব্যয় একবার, ওই চলতি সম্পদে একবার, এইটা আর বলার দরকার নেই। তুমি জেনেই রাখো সমাপনীর সাথে কোনো সমন্বয় সাধন করা মানে 2 বার। তো আসো আজকে আমরা আগুনে বিনষ্টের বিষয়টাকে একটু ক্লিয়ার করি। ধরো আমাদের একটা সমন্বয় আছে, সমাপনী মজুত পণ্য 40,000 টাকা, মূল্যায়নের পর 5,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। বীমা কোম্পানি 3,000 টাকা ক্ষতিপূরণে সম্মত হয়েছে। খেয়াল করে দেখো, সমাপনী মজুত পণ্য 40,000 টাকা আমি মূল্যায়ন করার পরে আমার আগুন লেগেছে, তার মানে আমার সমাপনী মজুত পণ্য আবার মূল্যায়ন করতে হবে। বীমা কোম্পানি 3,000 টাকা ক্ষতিপূরণে সম্মত হয়েছে। বীমা কোম্পানি বলছে আমি 3,000 টাকা দিয়ে দিব, তার মানে দিবে না কত? দিবে না 2,000 টাকা। আমার ক্ষতি হয়েছে 5,000, বীমা কোম্পানি দিবে 3,000, দিবে না 2,000। তাহলে এবার আসো আমার সমাধানটা কি। সমাধান হচ্ছে, আগে সমাপনীটাকে মুক্ত করে দিই। চলো, আচ্ছা একটু সুন্দর আমি গুছিয়ে দিচ্ছি। আমরা যখন আয় বিবরণী করব, আয় বিবরণী যখন করব, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে সমাপনী মজুদ থেকে
মাইনাস যাবে 5,000, আবার আচ্ছা এটা আমি আলাদা রাখি, এটা দরকার নেই, আমি একটা একটা করে করি। চলতি সম্পদ নির্ণয়ে সমাপনী মজুদ থেকে মাইনাস যাবে 5,000। দেখো এটা কিন্তু আমার আগুনে বিনষ্টর কাজ না, এটা দিয়ে আমি কি করলাম, জাস্ট সমাপনী মজুদটাকে আমি স্বচ্ছ করলাম, যে সমাপনী মজুদকে আমি মুক্ত করে দিলাম, যে তোমার মধ্যে যে পরিমাণ পণ্য নষ্ট হয়ে গিয়েছে ওইটা মাইনাস করে তোমাকে আমি ক্লিয়ার 35,000 টাকা করে দিলাম। ওকে, এবার আমার আগুনে বিনষ্টর কাজ, আমার কথাই ছিল আগুনে বিনষ্টর কাজ, ক্রয় থেকে বাদ যাবে পুরো বিনষ্টটা, মানে মাইনাস যাবে 5,000। বিমা কোম্পানি দিবে 3,000, দিবে না 2,000, তাহলে আমার যে 2,000 দিবে না এইটা আমার অপরিচালন ব্যয়, আমার অপরিচালন ব্যয়ে ক্ষতি যাবে 2,000। আবার আমার বিমা কোম্পানি যেটা দিবে চলতি সম্পদ নির্ণয়ে আমার প্রাপ্য বিমা দাবি বসবে 3,000, এই নামে বসবে প্রাপ্য বিমা দাবি। দেখো আমরা অনেকেই বলি, অনেকেই মনে করি বা বলে থাকি সমন্বয় হচ্ছে 2 বার, কথাটা সঠিক না, সমন্বয় হচ্ছে কম পক্ষে 2 বার। দেখো তুমি যদি বার গণো, এটা কয়বার হয়েছে, এটা হচ্ছে 5 বার। এবার চলো আমরা ডেবিট ক্রেডিট মিলাই, আমার ডেবিট ক্রেডিটের রেজাল্ট 0 হয় কি না, চলো আমরা মিলাই। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে সমাপনী মজুদ থেকে মাইনাস দিচ্ছ, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমার ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমার ডেবিট। এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে তুমি সমাপনীকে মাইনাস করছো, তো সমাপনী থেকে যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় থেকে মাইনাস হচ্ছে, তাহলে ওই জায়গায় সমাপনী মজুদ পণ্যটা হচ্ছে ক্রেডিট, সেই ক্রেডিট থেকে 5,000 টাকা মাইনাস করছো, মানে তুমি ডেবিট করছো, মানে বিক্রিত পণ্যের ব্যয়ের বিপরীত হচ্ছে সমাপনী। তো বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু ডেবিট, ডেবিট থেকে যিনি মাইনাস যান তিনি হচ্ছেন ক্রেডিট, সেই ক্রেডিট থেকে তুমি আবার যাকে মাইনাস করো তিনি হচ্ছে ডেবিট। চলতি সম্পদ নির্ণয়ে যেহেতু মাইনাস করছো, এখানে হচ্ছে একবার ক্রেডিট। ক্রয় থেকে বাদ করতেছো মাইনাস, এইটা করতেছো ক্রেডিট। অপরিচালন ব্যয়ে ক্ষতি বসাচ্ছ 2,000, এইটা হচ্ছে ডেবিট। চলতি সম্পদে বসাচ্ছ 3,000, এইটা হচ্ছে ডেবিট। তাহলে এবার তুমি দেখো ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট সমান হচ্ছে কিনা দেখো, ভালো করে দেখো। অর্থাৎ আমার টোটাল ডেবিট হচ্ছে 5,000 আর 5,000 10,000, আর ক্রেডিট হচ্ছে 5,000 আর 5,000 10,000, রেজাল্ট হচ্ছে 0। ডেবিট 5,000 হচ্ছে, ক্রেডিট 5,000 হচ্ছে, এই হলো আমাদের কাজ। এবার আসো, যদি আমাদেরকে বলে বিমা কোম্পানি সম্পূর্ণ টাকা ক্ষতিপূরণে সম্মত হয়েছে, সেই ক্ষেত্রে আমার কোনো ক্ষতি নেই, অতএব আমার কোনো অপরিচালন ব্যয় নেই, আমি পুরো বিমা কোম্পানির কাছ থেকে 5,000 টাকা পাবো, পুরোটাই আমার সম্পদ। খেয়াল করে দেখো সামান্যতম চেঞ্জ, বিমা কোম্পানি বলেছে আমি সম্পূর্ণ টাকা ক্ষতিপূরণ দিব, তাহলে আমার কোনো ক্ষতি নেই, অপরিচালন ব্যয়ও আমার নেই, পুরোটাই আমি বিমা কোম্পানির কাছে পাবো 5,000 টাকা। দেখো চেঞ্জটা কোথায়, বিমা কোম্পানি বলল বিমা কোম্পানি কোনো টাকা ক্ষতিপূরণে সম্মত নয়, বিমা কোম্পানি আমাকে 1 টাকাও ক্ষতিপূরণ দিবে না। যদি এমনই হয়ে থাকে তাহলে আমার চলতি সম্পত্তি বিমা দাবি নামে 1 টাকাও যাবে না, আমার পুরোটাই অপরিচালন ব্যয়ে, আমার পুরোটাই ক্ষতি 5,000। দেখো চেঞ্জ দেখো, বাট ক্রয় থেকে বাদ যাবে এইটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, আর সমাপনী থেকে যেটা করার এটা তো সমাপনীর কাজ, আগুনে বিনষ্টর কাজ না। কিন্তু দেখো বিমা কোম্পানি দেয়া না দেওয়ার উপরে আমার ডিপেন্ড করতেছে এই দুইটার উপরে পরিবর্তনটা আসে, এই প্রভাবটা কিন্তু আমার এই দুটোর উপরে আসে, কিন্তু এগুলোর উপরে কোনো প্রভাবটা আসে না। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা যে বিমা কোম্পানি আমাকে কিছু দেয়া না দেওয়ার উপরে ডিপেন্ড করতেছে, যে আমার এই দুটোর উপরে আমার চেঞ্জটা আসবে,
এগুলোর উপরে কোনো চেঞ্জ নেই। আচ্ছা, এখন সমাপনী মজুত পণ্য 40,000, যদি এমন থাকে যে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা মূল্যায়নের পূর্বে 5,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, বিমা কোম্পানি কোনো ক্ষতিপূরণে সম্মত নয়, বিমা কোম্পানি আমাকে 1 টাকাও ক্ষতিপূরণ দিবে না। তো সমাপনী মজুত পণ্য 40,000 টাকা মূল্যায়নের পূর্বে আগুনে পুড়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে আমি আগুনে পোড়া জিনিসগুলো বাদ দেওয়ার পরেই সমাপনী মজুত পণ্য কাউন্ট করে দেখেছি যে সমাপনী মজুত পণ্যের মূল্য রয়েছে 40,000 টাকা, তাহলে তো আমার সমাপনী মজুত পণ্য টাকা এবার ইনট্যাক্ট, এটার মধ্যে কোনো ঝামেলা নেই। তো আমি সমাপনী মজুত পণ্য থেকে কোনো কাজ আমার সমাপনী মজুত পণ্যের সাথে আগুনে বিনষ্ট নিয়ে হবে না, এই 2টা কাজ আমার হবে না। সমাপনী মজুত পণ্যের কোনো অপরাধ এখানে নেই, আমি ক্রয় থেকে বাদ দিব -5,000 টাকা, আর বিমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ যেহেতু দিবে না, পুরোটাই আমার অপরিচালন ব্যয়। পরিচালন ব্যয় নয়, এটা অপরিচালন ব্যয় হবে, এই 5,000 টাকা। দেখো এইটা আবার আমার ডেবিট হচ্ছে, মিলে যাচ্ছে। তো সমাপনী মজুত পণ্যের সাথে আমার আগুনে বিনষ্ট পণ্য বাদ দেয়া না দেয়া শর্ত সাপেক্ষে, কিন্তু ক্রয় থেকে বাদ দেওয়া এবং আমার অপরিচালন ব্যয় অথবা চলতি সম্পদ হবে কি হবে না, এইটা ডিপেন্ড করবে আমার বিমা দাবির উপরে। তাহলে খেয়াল করে দেখো যে আগুনে বিনষ্ট নিয়ে আসলে আমরা যতই সমস্যা মনে করি না কেন, এটা কিন্তু বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি না। তাহলে আমরা আগুনে বিনষ্টর কাজটা, আমরা কিন্তু পণ্যের দুর্ঘটনাজনিত ক্ষতিটা আমরা অলরেডি শিখে গিয়েছি। তাহলে আবারও খেয়াল করো আমরা কি পড়লাম। আমাদের কাজটা হচ্ছে যে আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি, এই বিষয়টাই আজকে থাকবে, আমি এর বেশি নড়ব না, কারণ আমাদের যে 4টা আর্থিক বিবরণী আসে, ফাইনাল অ্যাকাউন্ট যে 4টা আসে, প্রথম পত্রে 2টা, দ্বিতীয় পত্রে 2টা, 4টার মধ্যে কোনো না কোনো অঙ্কে এই আগুনে বিনষ্ট নিয়ে একটা কেস ম্যাক্সিমাম টাইম থাকে। যার কারণে এইটার জন্য আমরা আজকের ক্লাসটা দিয়ে জন্য আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। আবারও বলে দিচ্ছি আমি রিভিউ করে একবার, আগুনে বিনষ্ট বা পণ্যের দুর্ঘটনাজনিত ক্ষতি, শোনো এটা আগুনে বিনষ্ট হতে হবে এমন কোনো কথা নেই, এটা পানিতেও নষ্ট হতে পারে, চুরিও হতে পারে, যেটাই হোক না কেন, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টাল লস, অ্যাক্সিডেন্টালি। মূল কাজটা হচ্ছে আমার যে পরিমাণ পণ্য নষ্ট হবে পুরোটাই আমার ক্রয় থেকে বাদ। বিমা কোম্পানি যদি কিছু দেয় সেটা সম্পদ, না দিলে ক্ষতি, পুরোটা দিলে পুরোটা সম্পদ, কোনো ক্ষতি নেই, একটুও না দিলে পুরোটাই ক্ষতি, কোনো সম্পদ নেই, শেষ। বাট ক্রয় থেকে মাইনাস করার ক্ষেত্রে পুরোটাই করব। সমাপনী থেকে বাদ দেয়া না দেওয়ার ক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে, যদি সমাপনী মূল্যায়ন করার পরে দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে সমাপনী থেকে মাইনাস করতে হবে, এবং 2বার মানে একই জায়গায় 2বার না, সমাপনী যেখানে যেখানে যাবে সেখানে সেখানে সে মাইনাস যাবে, 2বার যাবে সমাপনী, একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, একবার হচ্ছে আমার চলতি সম্পদ নির্ণয়। আর যদি সমাপনী মজুত পণ্য মূল্যায়নের আগেই আমার এই ঝামেলা লেগে থাকে, তাহলে সমাপনী মজুত পণ্য আমি ক্লিয়ার গণে ফেলেছি, এখানে আমার কোনো ঝামেলা থাকার কথা না, সমাপনী মজুত পণ্য আমার যা আছে তাই থাকবে। তাহলে দেখো কি হলো, সমাপনী মজুত পণ্যের সাথে আমার এই দুর্ঘটনাজনিত পণ্যের ক্ষতি বিয়োগ করা না করা আমার বাধ্যতামূলক নয়, এটা বিধিবদ্ধ নয়, এটা যদি লাগে তো করবো, না লাগলে করবো না, বাট ওই কাজটা আমাকে ক্রয় থেকে মাইনাস এবং ক্ষতি বা সম্পদ এইটা আমাকে কমন করতেই হবে। ঠিক আছে, আজকে আমরা এই শুধু আগুনে বিনষ্ট পণ্যটার সমন্বয়টাকে বারবার দেখে একটু বোঝার চেষ্টা করো, কারণ এটার সাথে তোমার আর্থিক বিবরণীতে সাক্ষাৎ হবেই। এই বিষয়টাকে আগে ক্লিয়ার করো একটু একটু করে, তারপরে আমরা বাকি সমন্বয়গুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে সমাধান করব। আমি আগেই বলেছি, খুব বেশি তাড়াহুড়া করে আর্থিক বিবরণী শিখতে পারবা না, আর্থিক বিবরণী শিখতে গেলে ধাপে ধাপে তোমাকে একটু একটু করে অতিক্রম করতে হবে। আজকে এই পর্যন্তই, আগামী সপ্তাহে আবার আমরা কিছু সমন্বয় নিয়ে আবার আমরা এই অনলাইন ক্লাসে হাজির হব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।